শারদীয় দুর্গোৎসব 2024 উদযাপন উপলক্ষে আজকে এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি আমার আপনার সকালে শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার পারিবারিক এবং রাজনৈতিক অভিভাবক, যিনি 1984 থেকে 2011 পর্যন্ত 5 বার 27 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমাদের সকলের প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত আছেন। এই আমার নির্বাচনী এলাকার বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, এই আয়োজন, সেই হিন্দু সম্প্রদায় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নমস্কার। আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করতে চাই যে কথা হুমায়ুন ভাই বলেছেন যে আমার মরহুম পিতা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেবের সাথে এই মস্তান দেওয়ান মজিদ ফকির এদের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল, যারা নিয়মিত আমাদের বাসায় যেতেন, এবং আরেকজন হিন্দু অখণ্ড সাহা, যার সাথে অনেক সুসম্পর্ক ছিল, আব্বা আসলে এখানে তাদের বাসায় যেতেন, যারা আজকে এই দুনিয়াতে নাই। এই প্রতিষ্ঠানের সাথে এই পরিবারের একটা স্মৃতি আছে যে আমার যে বড় বোন যিনি মারা গেছেন, তিনি এখানে অনেক দিন চাকরি করেছেন এবং আমারও দুই একবার এখানে আসার সুযোগ হয়েছে। অতএব সেই ঐতিহ্যবাহী এলাকায় অনেক বছর পরে এসে আমিও কিছুটা আবেগে আপ্লুত। আজকে আমরা এসেছি হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গোৎসব, যেটি ষষ্ঠমী শুরু হবে 9 অক্টোবর, এবং এই যে 4-5 দিন আপনারা অনুষ্ঠানটা করেন, এটাকে কিন্তু দুর্গা উৎসব বলা হয়। এই কারণে এটা আপনাদের শুধু পূজা এটা বললে হবে না, আপনারা যত লোক এটা দেখতে আসেন, এটার সাথে জড়িত থাকেন, তার থেকে অনেক বেশি বাইরের লোক, বাইরের সম্প্রদায় মুসলমানরা, তাদের উৎসাহ কিন্তু কম না। এবং আমরা যখন আগে সংসদ সদস্য ছিলাম কি ছিলাম না, আমরাও কিন্তু অনেক পূজা মণ্ডপে গিয়েছি, দেখতাম কি হয় না হয়, এক এক দিন এক এক রকম ব্যাপার। তো হয়তো এখনও আমি সব কিছু ওইভাবে জানি না, কিন্তু দেখতাম, আসতাম। সেই অনুষ্ঠান যেটা সবচেয়ে পুরো, আমাদের যেরকম 2টা ঈদ আছে, মুসলমানদের সবচেয়ে বড়, খ্রিস্টানদের বড়দের 25শে ডিসেম্বর, তো আপনাদের কিন্তু সবচেয়ে বড় উৎসব কিন্তু সেটা। এটা নিয়ে অনেক কিছু বাজারে গুজব আছে, এবং কিছু হইলে দোষটা কিন্তু আমরা যারা এই একটা দলের সাথে আছে, বিএনপির সাথে, আমাদের ঘাড়ে কিন্তু দোষটা চাপায় দেওয়া হয়। আমাদের দল ক্ষমতায় থাকলে, এমপি থাকলে তো আছে, না থাকলে কয় যে এটা বিএনপি করছে, বিএনপি নেতা কর্মীদের কাছে। তো সেই জন্য আমি আগে ভাগে এসেছি যে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলা দরকার, যে আপনাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি। প্রশাসনকে আমরা সেই কাজটা করার জন্য বলবো, যাতে আপনার নির্বিঘ্নে, আনন্দ চিত্তে, সাহসিকতার সাথে আপনারা এই উৎসবটা করতে পারেন। কেউ যেন ভুল না বোঝে যে আসলে এইবারে উৎসবটা কি গতবারের মতো আমরা বড় করে করব, না কোনো মতে করে দায়িত্ব শেষ করব, এই ভুল বোঝাবুঝি যেন আপনাদের না হয়, সেজন্য আগে ভাগে আসছি। এবং আজকে এটি প্রথম সভা, পরশু দিন আছে পাথেরিয়াতে ইউনিয়নে, আর আরেকদিন আছে আমাদের ইউনিয়নে। আমরা বিভিন্ন ইউনিয়নে কিন্তু এই মত বিনিময় সভাগুলো করবো আপনাদের সাহস দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব কি সেটা আপনাদের স্পষ্ট করার জন্য, যাতে আপনারা আশ্বস্ত হন, মনে ফুর্তি নিয়ে, আনন্দ চিত্তে, সাহস নিয়ে আপনাদের এই উদযাপনটা আপনারা করতে পারেন। আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি, আপনাদের বিভিন্ন পূজা মণ্ডপের কমিটি আছে, এদের কিন্তু যে কোনো দিন ইউনো সাহেব আইন শৃঙ্খলা একটা মিটিং ডাকবে, হয়তো আমি আশা করছি এ মাসের শেষের দিকে হতে পারে। এবং তার আগে আমরা যেটা ওসির সাথে কথা বলেছি, প্রত্যেক ইউনিয়নে একজন করে পুলিশ অফিসার, এসআই কিংবা এএসআই দায়িত্বপ্রাপ্ত থাকবে, তাদের নাম্বার পূজা মণ্ডপের যে কমিটি আছে তাদের কাছে দেওয়া হবে। কোনো সমস্যা হলে আপনারা সেখানে ফোন করলে সে সাথে সাথে হাজির হবে। আর আমরা দলীয়ভাবে যে কথা হুমায়ুন ভাই বলছেন, যেটা কমিটি করে দিবেন, তারা কিন্তু এটা পাহারা দিবে। পাহারা বিভিন্ন রকম আছে, লাগলে রাত জেগেও পাহারা দিবে।
যাতে আপনারা বুঝতে পারেন যে না এখানে আছে, কোনো কিছু হবে না, এবং সেই দায়িত্ব, সেই নেতা হিসেবে সেই আশ্বাসের কথা আপনাদের শোনানোর জন্য আজকে কিন্তু আমাদের এই মনগুনবার। আমার বিশ্বাস যে এখনও কিন্তু একটা নির্বাচন হবে। আমরা এমন কিছু করতে চাই, রাজনীতি একটা প্যাটার্ন হয়ে গেছে। ওই যে এমপি আসলে এমপি নামে অনেক স্লোগান হবে, এমপির নামটা 2 মিনিট পর্যন্ত বলতে হবে কি 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 জিনিস করছে, তারপরে উনি বক্তৃতা দেবেন। এগুলো জনগণ শুনতে চায় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি কম কথা বলবেন, কাজ করবেন বেশি, জনগণ বুঝবে উনি কাজের লোক, উনি বেশি কথা কইতে পারে না। এরকম এমপি, এরকম জনপ্রতিনিধি, এরকম মানুষ এখন সমাজের জন্য দরকার। কথা কম বলবে, কাজ বেশি করবে, যেটা জনগণের কল্যাণ হবে। আমরা সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু কাজ আমরা সুন্দর সুন্দর অনেকেই করতে পারি নাই, এবং যারা পারেন নাই তাদের পরিণতি আপনারা জানেন। আজকে আমি রাজনীতির কথা বলার জন্য আসি নাই, সেজন্য আমি আজ রাজনীতির কথা বলবো না। সব দিবালোকের মতো স্পষ্ট, আপনারা সবাই টেলিভিশনের পর্দায়, পত্রপত্রিকায় দেখেছেন কি প্রেক্ষাপটে আজকে দেশ এই পর্যায়ে এসছে। অতএব আমি নিশ্চিন্তে বললাম, এবং আমাকে যে দাওয়াত দেওয়া হয়েছে যে অষ্টমীর দিন আসবে, আমি তাদের বলবো আপনারা যখন বলবেন যে সকালে আসেন, সকালেই আসবো। যদি বলেন বিকালে আসেন, বিকালে আসবো। এইটা আগে ঠিক করে তারপর অন্য জায়গায় যাবো। অষ্টমী, নবমী, দশমী আমরা পুরো সামর্থ্যে বিভিন্ন জায়গায় যাব। যেহেতু আজকে আপনাদের প্রথম আসছি, আপনাদের টাইমটা ঠিক করে তারপর অন্য জায়গায় আমরা টাইম দেবো। আমরা সব জায়গায় আসতে চাই, সবাই বুঝুক যে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি, এবং আপনারা যাতে নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব। আপনারা অনেকে জানেন কি জানেন না যে আমার পিতা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেব, উনি 64-এ একটা রায়ট হয়েছিলেন সেই অর্থ এলাকায়, যখন উনি চেয়ারম্যান, কেন উনি প্রথম চেয়ারম্যান হয়েছেন 1943-তে, এবং চেয়ারম্যান ছিলেন 88 সাল পর্যন্ত, 45 বছর একটানা, প্রথমে আসলে পরেই যাবেন। সেই সময় এই দেওয়ানির দেশ আমার বাবার জন্যই রায়ত কিন্তু সাভারে আসলে সুবিধা করতে পারে নাই। এই টঙ্গী থেকে শ্রমিকরা আসছিল এই এয়ারপোর্টে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করার জন্য। আমার বাবা ডকুমেন্টেড প্রমাণ আছে, রিভলভার বাই করে গুলি করছিল, বন্দুক দিয়ে গুলি করছিল, তারা ওইদিকে আসতে পারে নাই। তারপর দিন হাজার হাজার শ্রমিক আবার আসার চেষ্টা করছিল। আব্বাও সবাই এলাকাবাসী নিয়ে যার যা বন্দুক আছে সব নিয়ে প্রস্তুত ছিল যে গুলি হবে। আমি মুসলমান হিন্দু চিনি না, যে আসবে তার এখানে লাশ পড়ে থাকবে, এখানে কাউকে ঢুকতে হবে না। এবং পুরো এলাকা হিন্দুরা আমাদের বাড়িতে এবং মাঠে তারা ছিল 2-1 দিন, এবং সেই ঘটনা আপনারা জানেন না। আমি এই আওয়ামী লীগের সময় তো অনেক কিছু করতে পারি নাই, 3 বার জেল খাটছি, এখনও 53 মামলাটার আসামি। মাঝে মাঝে কোর্টে যাইতে হয়, অনেক দিন পলাইয়া ছিলাম, যে পলাইয়া কী করবো, বইটই লিখছি, বাবার ছায়া বেড়ে ওঠা, আব্বার জীবনী আমি একটা লিখছি, আমার জীবনী, জেলের কাহিনী, অনেক কিছু লেখা আছে, ভ্রমণ কাহিনী, এটা বললাম না, আজকে এগুলো বলার জন্য আসিনি। তো আমি এরপরে যখন পূজা মণ্ডপে আসবো, প্রত্যেক পূজা মণ্ডপকে আমি ওই বইটা দিয়ে যাবো। ওখানে 64-এর রায়টে কী কী হয়েছে, কেমনি এটা বন্ধ হয়েছে, পুরো বৃত্তান্ত লেখা আছে। এখন আপনি বলেন যে আমার জন্য 61 সালে আপনি এটা লিখলেন কেন? হ্যাঁ, মানুষের কাছে শুনে শুনে লিখেছি। এই ইতিহাস, অনেক ইতিহাস আছে যে বিভিন্ন মানুষের কাছে শুনে শুনে সত্য ইতিহাস লেখা যায়। যখন 10 জন বয়ান দেয় যারা বেঁচে আছে, তারা যখন সামনে থেকে দেখেছে কি কাহিনী, তখন সেই কাহিনী সত্য বলেই ধরতে হবে, এটা ইতিহাসের অংশ। আমি এই এলাকায় এই 5টা পূজা মণ্ডপ আছে, আমি যখন ভিজিট করবো সেই আমার বাবা বইটা আপনাদের হাতে আমি দিয়ে যাব। আরও কয়েকটা প্রাসঙ্গিক কথা আমি বলতে চাই, এটা বলা দরকার। আজকে একটা বিশেষ কারণে একটি সরকারের পতন হয়েছে, আজকে আবার নির্বাচন হবে, সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, সমস্যা নাই। জনগণের যেটা মৌলিক চাহিদা, যে আমরা এমন কিছু দেখতে চাই যে আগে একজনকে আমরা কেউ বলতে পারেন, কিংবা কারো কারো অভিযোগও করছেন যে ভাই আগে একজনকে চাঁদা দিতাম, এখনও তো আমাদের কাছে চাঁদা চাওয়া পায়তারা করতেছে, এখন আমরা যাবো করি। এইটা কিন্তু এখন আর হবে না, আমি বলে গেলাম, একদম দায়িত্ব নিয়ে বলে গেলাম। আপনারা আমাকে জানাবেন, অনেকে বলতে পারবেন না, কারণ বলতে গেলে মনে করবে যে আমি কারে বলবো, তাদের লোকজনিত। এই দলে কোনো চাঁদাবাজের স্থান হবে না। আমরা খুব হিসাব করে সামনে ভোট দিব, কারা কি ইলেকশন করবে সেগুলো ঠিক করব। আগে দেখবো যে 1-1.5 বছর তারা জনগণের সাথে কেমন ব্যবহার করে, সেইটা দেখাই আমরা চিন্তা করব
অনেকে অনেক কথা কইছে যে ভাই অনেকে তো চেয়ারম্যানই করতেছে, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন। আমি জানি আগে এমপি ইলেকশন হবে, এমপি ইলেকশনটা হোক, একটা দল ক্ষমতায় আসুন, তারপর কে 1-1.5 বছর কেমন কাল মানে কমও কে কি করছে এইটা বুঝায় জনগণ কার পক্ষে, দল কাকে চায়, সব কিছু মিলে যে যোগ্য যাকে এই এলাকা মানুষের জন্য দিলে ভালো হবে তাকে আমরা চেয়ারম্যান ক্যান্ডিডেট দেবো। এখান থেকে ফলাফলে লাফালাফি দৌড়াদৌড়ি করেন না, সময় মতো যোগ্য লোকই পাবেন। আগে জনগণ যেন কষ্ট না পায় সেইটার ব্যাপারে আপনারা তৎপর হন, জনগণকে কষ্ট আর দিয়েন না। অনেকে টেলিফোনে হুমকি দিতে পারে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে, অনেকে সামনাসামনি হুমকি দিতে পারে, অনেকের মাথায় অনেক চিন্তা আছে, আগে কি হয়েছে সেটা পরে দেখব। নতুন করে যদি কোনো হিন্দুদের জমি দখল হয়, আমি ডাক্তার সালাউদ্দিন এসে সেই জমি উদ্ধার করে দিয়ে দেবো। মনে করা তোমার কাগজপত্র আছে সেটা আমি দেখবো। নতুন করে এখন বিএনপি চলে আসছে, বিএনপি তো ইলেকশন করে জিতে আসতে হবে জনগণের ভোটে। এখনই তুমি হিন্দুদের জমি লয়ে যাবা আর কইবা হিন্দুরা আওয়ামী লীগে ভোট দেন, ওইটা তোমাদের জমি নিলে কিছু হবে না, সেই দিন শেষ। এখন হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই ভাই, এখন এসে কেউ জমি দখল এইটা এই এলাকায় হবে না। আমি হুমায়ুন ভাইকে সাক্ষী রেখে তার উপস্থিতিতে ঘোষণা করলাম, আমি আর হুমায়ুন ভাই থাকলে আর মানুষ লাগবে না, আমরা দুইজনই যথেষ্ট, কোন জমি এখানে হবে আমাদের জানিয়ে বলে দিলাম। আর সুবিধার জন্য হিন্দু ভাই বোনদের মনে রাখার জন্য আমার নাম্বারটা আপনারা মনে রাখেন। আমার একটা নাম্বার আমি বলে দিয়ে যাচ্ছি, 017-6টা-6-0-8, 017-22222208। এই নাম্বারে আপনারা ফোন দিয়ে, যে কোনো ফোন আমি ধরি। অতএব আপনি আমাকে বলবেন, আমি দেওয়া নির্দিষ্টের ছেলে ডাক্তার সালাউদ্দিন বলে গেলাম, আপনার নাম গোপন থাকবে, কিন্তু আপনার ব্যবস্থা, আপনার বিচার, আপনার কথা শুনে কাজটা হবে। ইচ্ছা করলে পরীক্ষা করে দেখেন আপনার কাজটা হয় কিনা। আর একটা কথা বলতে চাই যে মাদক ব্যবসার সাথে যারা অনেকে জড়িত ছিল এগুলা বন্ধ করেন। এই ব্যবসা করে এখন কেউ এই এলাকায় কিছু করতে চাইলে আমরা সেই সুযোগ কিন্তু কখনোই দিব না, সেটা শেষ। আমরা শান্তির বাংলাদেশ, শান্তি আশুলিয়া, শান্তির রস্তমপুর আমরা দেখতে চাই, শান্তির পাড়াগা। আগের মতো রাজনীতি হবে না, মানুষ যেন শান্তি পায়, মানুষ যেন আস্থা পায় যে না এটা নতুন একটা রাজনীতি শুরু হয়েছে, নতুন একজন নেতা আছে, যে নেতার উপর আমাদের বিশ্বাস আছে, যে নেতা মুখে যেটা বলে সেটা করে। একটু সময় লাগবে, অপেক্ষা করেন, কারণ আমার তো 15-16 বছর থাকে নাই। আগে হয়তো আমাকে যারা চিনেন নাই, সেই আগে ডাক্তার সালাউদ্দিন, এখন ডাক্তার সালাউদ্দিনের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা যত দিন যাবে আপনারা সেটা থাকবেন। হুমায়ুন ভাই একটা আমার এই বিপদের কথা কয়ে গেছে, তো হুমায়ুন ভাই তো আমি একা বলে জিজ্ঞেস করব, এই যে বীজের কথা কইলেন, এই বীজ আমি হাম করে তোমাকে কেমন, আমার তো একবার হইতে পারলে দল ক্ষমতা আইলে সে বীজের কথা। এখন এই লোকজনে যে মাথা খারাপ করলেন, আবার ইলেকশনের আগে ভোট চাইতে হলে তো বুঝে আমাকে ব্রিজ করি এ কথা করলে তো হবে না। ইলেকশনের পরে করে 5টা বছর সময় কম না, অনেকে অনেক কথা বলে গেছে, করতে পারেন নাই, কেন করতে পারেন জানি না, কিন্তু এটা যেহেতু আপনাদের একমাত্র শেষ দাবি আর অন্য কোনো খুব একটা বড় দাবি নাই, আমিও এটা নিয়ত করে গেলাম যে আমি যদি কখনো দায়িত্ব পাই, আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের ভোটে হইতে পারি, সবার আগে সব কাজ ফলে এই বীজ করে দেবো যেমনি পারি, এটাও কথা বললাম। পরিশেষে আমি আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। অনেকদিন পরে এলাকায় আসছি, এখন আর পুলিশেও ভয় নাই, উকি দিয়া কেউ দেখি না যে পুলিশ আইলো কি আইলো না। আগে পুলিশ অন্যদের সালাম দিত, এখন মাঝে মাঝে আমগো সালাম টালাম দেয়, হয়তো মন খারাপ করে দেয়, হাসে না, মন খারাপ করে সালাম দেয়, কিন্তু সালাম টালাম দিতে আছে। এখন কেন দেয় সেটাও বুঝি না, এদের কাছ থেকে করো। কিন্তু আমরা চাই যে যারা অপকর্ম করছেন, এবং আর একটা কথা স্পষ্ট ভাষায় বলি, অনেকে আছে অপকর্ম করে এখন মনে করছেন বিএনপির সাথে মিশে গিয়ে হালাল হয়ে যাবেন, বিএনপির নেতা লোকদের পিছিয়ে ঘুরবেন, ঘুরে অনেক ব্যবসা বাণিজ্য করবেন, এটা করবেন। যারা অনেক কিছু করছেন একটু সবুর করেন, আস্তে ধীরে আসেন, আইসা আমগো বিপদে ফেলেন না। আমাদের কর্মী গেলে অনেক কিছু এখনো বুঝে না, তাকেও মাথাটা খারাপ করে আবার নতুন করে একটা এমন কিছু করেন না যে তাকেও খারাপ বানায়, এলাকাটা খারাপ বানায় ফেলেন। আপনারা খেয়াল রাখেন, আমি বিএনপি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে বলছি যে ভাই যারা অনেক বদনাম করছে, যাদের জনগণ দেখতে পারে না, তাদের ভেতরে সতর্ক থাকেন। এই বদনামটা আপনারাও নিয়েন না, আমাদের ঘরের বদনামটা দিয়েন না। আমাদের ভোটে পাস করতে হবে, এমন ভোট হবে যে ভোট বাংলাদেশে হয় নাই।
এই দিনের ভোট যাতে সেই নির্বাচন কিন্তু হবে না, আপনারা অপেক্ষা করেন। আমি বিশ্বাস করি 2বার জনগণের ভোটে এমপি হয়েছি, আবারও আপনাদের ভোট নেয়, এই এলাকার জনগণের ভোট নেয়, জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, এটাই আমার প্রত্যাশা। মহান আল্লাহ তাআলা আর সৃষ্টিকর্তা যেন আমাকে সুযোগ দেয়। আপনাদের জন্য যেসব সমস্যা আছে, এই দুর্গাপূজা থেকে আমাদের কাজ শুরু হলো, আপনাদের সমস্ত বিপদে আপদে আপনাদের পাশে, আপনাদের কল্যাণে আপনাদের পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একটু বসেন বসেন, এই থামেন থামেন থামেন, একটু শোনেন।